আমি প্রথমেই নূর খান লিটন ভাই যেখানে শেষ করেছেন সেই জায়গা থেকে শুরু করতে চাচ্ছি। নূর খান লিটন ভাই একজন মানবাধিকার কর্মী, বহু বছর ধরে তিনি মানবাধিকার নিয়ে কাজ করছেন। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নূর খান লিটন ভাই গুম কমিশনের একজন সক্রিয় সদস্য ছিলেন এবং তখন কিন্তু নূর খান লিটন ভাইকে কথা বলতে দেখিনি, যদিও মব তখনও ঘটেছে। কথা বলেছি। আপনি হয়তো দেখেন নাই, আমি কিন্তু তখনও কথা বলেছি এবং জি এখনো আমি জি একটা কমিশনের সদস্য থাকার পরেও আমি কথা বলছি। জি লিটন ভাই, আপনি বলবেন আবারও। তো আশিক ভাই, বিষয়টি হচ্ছে কি, আমরা একটি রাষ্ট্রীয় মবক্রেসি থেকে নতুন ধরনের মবক্রেসিতে প্রবেশ করেছিলাম 2024-এর 5 আগস্টের পর। 5 আগস্টের আগে রাইট। কিন্তু রাষ্ট্রীয় একটা মব ছিল, যেখানে রাষ্ট্রের আইন এবং রাষ্ট্রের টুলস গুলো ব্যবহার করে জনগণের উপরে সরকার, ফ্যাসিস্ট সরকার মব প্রয়োগ করত। যাকে ভালো না লাগতো তাকে ট্যাগিং করে স্বাধীনতা বিরোধী, রাষ্ট্রদ্রোহী রাইট। এই ট্যাগ রাইট। দিয়ে মানুষকে চরিত্র হনন করতো, হয়রানি করতো, এটি দেখেছি। 5 আগস্টের পরবর্তী সময় আমরা রাজনৈতিক দলগুলোকে বলতে শুনেছি, শীর্ষ নেতাদের, যে আমরা প্রতিশোধ চাই না, প্রতিহিংসার রাজনীতি চাই না। কিন্তু ঘটেছে তাই। এবং অন্তর্বর্তীকালীন সরকার এখন হয়তো অনেকে নানান ভাবে দায় এড়াবার চেষ্টা করবেন, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের যে 18 মাসের যে মব হয়েছে, আপনি যে বিষয়গুলো বললেন, মাজার ভাঙচুর, মসজিদে হামলা, মন্দিরে হামলা, আহ, কবর থেকে লাশ তুলে আগুন দেয়া, এগুলো কিন্তু পৃষ্ঠপোষকতা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একেবারে আমি দায়িত্ব নিয়ে বলছি, এগুলো নানান সময় আমরা কথা বলতে গেলে তখন আমাদেরকে বলা হতো ফ্যাসিস্টের দোসর। তখনও আমরা ঘুম থেকে ফিরে এসে কিন্তু আমরা ফ্যাসিস্টের দোসর ট্যাগের মুখে পড়েছি। তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে ঘটনাগুলো ঘটেছে সম্পূর্ণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন ধরনের মহব হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার তো বিভোর ছিল, তারা 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে বা তারা অনেকদিন রাষ্ট্র পরিচালনা করবে। তাদের যেহেতু পলিটিক্যাল কোনো অ্যাফিলিয়েশন ছিল না, পলিটিক্যাল কোনো কানেক্টিভিটি ছিল না, যেই কারণে তারা মবকেই কিন্তু একটা পথ হিসেবে বেছে নিয়েছিল। যখনই কেউ গণতন্ত্রের কথা বলতো, যখনই কেউ ভোটাধিকারের কথা বলতো, যখনই মানুষের মানে নির্বাচনের দাবিতে কেউ কথা বলতো, তখনই এক ধরনের মব সৃষ্টি করা হতো একটি সিলেক্টিভ গোষ্ঠীকে দিয়ে। আপনি দেখেননি যমুনার সামনে মব করেছে, রাষ্ট্রীয় ঠান্ডা পানি, রাষ্ট্র সেখানে ঠান্ডা পানি ছিটিয়েছে? আপনি দেখেননি যে শাপলা প্রতীক ছাড়া নির্বাচনই হতে দেব না, নির্বাচন কমিশনকে অবরুদ্ধ করা হয়েছে? সেটি কি মব নয়? আইন পরিবর্তন করা হয়েছে, আদালত আইন পরিবর্তন করতে বাধ্য করেছে, সেটি কি রাষ্ট্রীয় মব নয়? মব কি শুধুমাত্র উৎসুক জনতা বা উত্তেজিত জনতা কাউকে পিটিয়ে মেরে ফেললো সেটিই মব? মব দুই ধরনের, একটা হচ্ছে মব জাস্টিস আর একটা হচ্ছে মব ভায়োলেন্স। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবগুলো মব ভায়োলেন্স করে একটি শ্রেণী তাদের গোষ্ঠী স্বার্থ আদায় করেছে এবং এ দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। আপনি চিকিৎসার জন্য বিদেশে আছেন, আপনার একটি রোগ হয়েছে, আপনি তো ওষুধ খেলেই হুট করে ভালো হয়ে যাবেন না, এটা একটা নার্সিং এর বিষয় আছে। এখন নির্বাচিত একটি সরকার রাষ্ট্র ক্ষমতায় আসছে, কিন্তু সেই মব যারা করত, সেই মব গোষ্ঠী এখনো কিন্তু নিবৃত না, তারা কিন্তু এখনো নানান ভাবে আস্ফালন দিচ্ছে। সরকারকে ফেলে দেওয়া হবে, সরকার চালাতে দেওয়া হবে না, এই দাবি না মানলে রাস্তা বন্ধ করে দেওয়া হবে, এই আস্ফালনগুলো কিন্তু আছে। এটা হচ্ছে কি, গণ অভ্যুত্থানটাকে একটি গোষ্ঠী তাদের নিজস্ব প্রপার্টি মনে করে। এটার নাম যে গণ অভ্যুত্থান, জনগণের অংশগ্রহণ ছিল, এই শ্রেণীটি সেটি অস্বীকার করে। এবং স্বাধীনতা পরবর্তী সময়ে এই গোষ্ঠী কোনোদিনই বাংলাদেশে কিন্তু রাজনৈতিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, এতটা শক্তিশালী ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার এই অপগোষ্ঠীকে, এই গোষ্ঠীটিকে ক্যাশ করে তারা কিন্তু ক্ষমতায়িত হতে চেয়েছিল। সেই গোষ্ঠী আনফরচুনেটলি পার্লামেন্টে এখন বিরোধী দলে আছে, তারাই কিন্তু এখন মবের হুমকি দিচ্ছে পার্লামেন্টে বসে। তাদের তো আসলে বেসিক্যালি তারা কোনো পলিটিক্যাল পার্টি না, তারা হচ্ছে পলিটিক্যাল এনজিও। সো দ্যাট তারা এক জায়গায় কিছু করলে সারা দেশে তারা এই ভায়োলেন্সটি করতে পারে। সুতরাং নির্বাচিত যে সরকার, এই সরকার বলছে যে মব ভায়োলেন্স জিরো টলারেন্স, কিন্তু মব ভায়োলেন্স করতে দেওয়া হবে না। কিন্তু দেখুন, একটি সরকার যদি বলেন, সরকারে কিন্তু ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দল দুটো মিলেই সরকার, দুটোকেই কিন্তু সমানভাবে অ্যাক্ট করতে হবে। এখন সরকার শুধুমাত্র অন্তপ্রাণ ভাবে চেষ্টা করলো। আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সকাল সন্ধ্যা প্রায় 16 ঘন্টা 17 ঘন্টা কাজ করছেন, কিন্তু তাতে তো সব জায়গায় নিয়ন্ত্রণে আসছে না।
এর নানাবিধ কারণ আছে। সারিন্দা যেভাবে বাজায়, বাদক যেভাবে বাজায়, সুর তো সেভাবে আসে না। আমাদের যে পুরনো কালচার, Right. আমাদের মনস্তাত্ত্বিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতি তো আমার চাই, সবকিছু আমার চাই, এখনই চাই, এই মানসিকতা রয়ে গেছে। যেই কারণে কিন্তু ওভার দ্য নাইট অনেক কিছুই নিয়ন্ত্রণে আসবে না। এবং আরেকটি সবচেয়ে বড় কথা কি, আমরা 5 আগস্ট পরবর্তী সময় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে সবচেয়ে বড় মবের মুখে ফেলেছি। আইন শৃঙ্খলা বাহিনী, হ্যাঁ, ফ্যাসিস্টের একেবারে টুলস হিসেবে কাজ করেছে, কিন্তু একটি রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী তো অবশ্যই প্রয়োজন আছে। আমরা কিন্তু Right. তাদেরকে 5 আগস্ট Right. পরবর্তী সময় সবচেয়ে বড় ট্রমার মধ্যে ফেলে দিয়েছি। ওটা হ্যাঁ। ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছি আমরা। যেই কারণে কিন্তু তারা এখনো পুরোদমে ঘুরে দাঁড়াতে পারেনি, এটিও একটি কারণ। তারপরেও সরকার চেষ্টা করছে। সরকারের বয়স 46 দিন। আমি এখনই সরকারের সমালোচনা করতে চাই না, আমি শুধু সতর্ক করতে চাই যে দেখুন, মব করে বা পেশি শক্তি বা অর্থের জোরে যদি ক্ষমতায় টিকতে এই সরকারও চায়, তার পরিণতিও কিন্তু হাসিনার দিল্লির মতোই হবে। কারণ জনগণ বুঝতে শিখেছে কি করে প্রতিবাদ করতে হয়। মব কিন্তু এখন আর মানুষ ভয় পায় না, রক্ত দেখেছে সবে তো কয়েকদিন আগে। সুতরাং Right. রক্ত দিতেও Right. মানুষ কিন্তু আর জি। কোনটা বোধ করে না, মানুষ কিন্তু ঘুরে দাঁড়াবে।